নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। আজকে আমরা যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়া সফরে গেছেন, সেই সম্বন্ধে কিছু আমরা জেনে নেব। আর আমরা জানব কালকে যে অবাক করা নির্বাচনী ফলাফল আসলো ফ্রান্সে এবং বামপন্থীরা বিপুলভাবে জিতলো, কি পরিস্থিতি সেই নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনা করব কিয়েভে, ইউক্রেনের রাজধানী কিয়েভে আজকে সকালে, সোমবার সকালে রাশিয়ান মিসাইল বর্ষিত হয়েছে এবং সেখানে ইউক্রেনের অভিযোগ যে একটি শিশু হাসপাতালে মিসাইল মারা হয়েছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। ইউক্রেন দিয়েই শুরু করা যাক। আজকে সকালে ইউক্রেনে ব্যাপকভাবে মিসাইল হামলা চালায় রাশিয়ার দাবি ইউক্রেন তাদের বিদ্যুৎ জ্বালানি এবং অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে যে হামলা চালিয়েছিল তার পাল্টা তারা রাজধানীতে হামলা চালায়। কিন্তু ইউক্রেন যেটা বলছে যে কিয়েভের সবচেয়ে বড় যে শিশু হাসপাতাল, প্রধান যে শিশু হাসপাতাল, সেই শিশু হাসপাতালে মিসাইল মেরেছে রাশিয়া, যেটা আন্তর্জাতিক আইনে একটি জঘন্য যুদ্ধ অপরাধ। যদিও রাশিয়ার দাবি রাশিয়া কোনোভাবেই কোনো শিশু হাসপাতালে বা কোনো নাগরিক স্থানে তারা হামলা চালায় না এবং চালায়নি। শুধুমাত্র যে সামরিক স্থাপনাগুলো ছিল সেগুলোতে তারা হামলা চালিয়েছে। এবং রাশিয়া এটা দাবি করছে যে ছবি আছে, যে প্রমাণ আছে, তাতে স্পষ্ট যে হাসপাতালটা ভেঙেছে, আক্রান্ত হয়েছে, সেটা রাশিয়ার মিসাইলে আক্রান্ত হয়নি, বরং ইউক্রেনের যে এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ মিসাইল ঠেকাবার যে মিসাইল, সেটা পড়ে সেই হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে 30 জনের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে ইউক্রেনের হসপিটালে, কিন্তু কোনো মিডিয়াই আমি অন্তত দেখিনি যে কতজন শিশু মারা গেছে বা আদৌ কোনো শিশু মারা গেছে কিনা, তার কোনো হিসাব পাওয়া যায়নি এখনো। এবং ইউক্রেনের এই অভিযোগ নিয়ে রাশিয়ার আরও যে দাবি, তাদের যে প্রতিরক্ষা মন্ত্রক তারা যে মন্তব্য করেছে সেটা হচ্ছে আগামী 9 থেকে 11 তারিখ ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর বার্ষিক সম্মেলন বসতে চলেছে। এই ন্যাটোর বার্ষিক সম্মেলনের আগে এরকম একটা অভিযোগ করে যে রাশিয়া শিশু হাসপাতালে হামলা চালাচ্ছে, এরকম একটা অভিযোগ করে ইউক্রেন আসলে আরো বেশি ফান্ড, আরো বেশি তহবিল সে পেতে চাইছে। এইটা হচ্ছে রাশিয়ার যুক্তি। ন্যাটোর মিটিং আছে, কবে আছে? 9 থেকে 11 তারিখ ওয়াশিংটন ডিসিতে। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট, যেটা 1949 সালে তৈরি হয় সোভিয়েত রাশিয়াকে প্রতিরোধ করার জন্য এই অজুহাতে। এবং সোভিয়েত রাশিয়া এর পাল্টা ওয়ারশ প্যাক্ট তৈরি করে। যদিও সোভিয়েত ভেঙে যাওয়ার পরে ওয়ারশ প্যাক্টটা উঠে গেছে, কিন্তু সোভিয়েত না থাকলেও ন্যাটো কিন্তু ভাঙেনি। 8 জন সদস্য নিয়ে শুরু হওয়া ন্যাটো আজকে 32টা দেশের সামরিক জোটে পরিণত হয়েছে। এবার আমরা আসি ফ্রান্সের কথায়। সবাই জানতো, সবাই ভেবেছিল ব্যাপকভাবে ক্ষমতায় আসবে অতি দক্ষিণপন্থী লে পেনের দল, ন্যাশনাল র্যালি। প্রথম দফার নির্বাচনে হয়েছিল, তারাই প্রথম হয়েছিল। তারা পেয়েছিল 33% ভোট। লেফট ইউনিটি, নিউ পপুলার ফ্রন্ট, তারা পেয়েছিল 28% ভোট। এবং ম্যাক্রোর দল, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর দল যে জোট, তারা পেয়েছিল মাত্র 20% ভোট, অর্থাৎ তারা ছিল তৃতীয় স্থানে। অর্থাৎ একদিকে অতি দক্ষিণপন্থী, অন্যদিকে বামপন্থী ও অতিবামদের একটা উত্থান চোখে পড়েছে। কিন্তু ফ্রান্সের যেটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী প্রথম দফায় যে সিটগুলোতে 50% বেশি ভোট কোনো প্রার্থী পাবে, সেই আসনগুলোতে ফয়সলা হয়ে যাবে। ফ্রান্সের পার্লামেন্টে 577টা আসনের মধ্যে 76টা আসনে প্রথম দফায় ফয়সলা হয়ে গেছিল, অর্থাৎ কোনো না কোনো প্রার্থী তারা 50%-এর বেশি ভোট পেয়েছিল। অর্থাৎ 501টা
যে আসন, সেই আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হয়েছে। এবং ফ্রান্সের নির্বাচন আরেকটা যে নিয়ম আছে, দ্বিতীয় দফায় নির্বাচনের প্রতিযোগিতা করতে হলে তাকে অন্তত 12.5% ভোট পেতে হবে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের জন্য যে প্রার্থীরা যোগ্য বিবেচিত হয়েছিল তারা দ্বিতীয় রাউন্ডে লড়েছে গতকাল রোববার। এবং এর আগে যখন প্রার্থীপদ প্রত্যাহারের সময় এসেছিল তখন দেখা গেছিল 210 জন প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করেছিল, যাতে দক্ষিণপন্থী উগ্র দক্ষিণপন্থীরা যাতে ক্ষমতায় না চলে আসে। এই যে যারা প্রার্থী পদ প্রত্যাহার করেছিল তাদের বেশিরভাগই ছিল কিন্তু এই নিউ পপুলার ফ্রন্ট, যে বামপন্থী জোট, তাদের প্রার্থীরা। এবং সবাইকে চমকে দিয়ে, আশ্চর্য করে দিয়ে ব্যাপক মানুষ, প্রায় 67% মানুষ ভোট দিতে গেছে, যেটা 81 সালের পরে ফ্রান্সে প্রথম হয়েছে এত মানুষ ভোট দিতে এসছে। এবং যখন রেজাল্ট বেরোলো তখন যেটা দেখা গেল যে নিউ পপুলার ফ্রন্ট প্রথম হয়েছে, 182টা আসন পেয়েছে। অর্থাৎ ম্যাজিক ফিগার তারা পায়নি, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল জোট হয়েছে। ইমানুয়েল ম্যাক্রোর যে জোট তারা পেয়েছে 162টা আসন। এবং ন্যাশনাল র্যালি লাপেনের তিনি পেয়েছেন, তার জোট পেয়েছে 143টা আসন। অর্থাৎ যারা প্রথম দফায় হয়েছিল প্রথম, দ্বিতীয় দফায় তারা হয়ে গেছে তৃতীয়। এরপরে স্বাভাবিকভাবেই গ্যাব্রিয়েল আতাল, যিনি এখন প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করতে চান। কিন্তু ইমানুয়েল ম্যাক্রো, আজকে একটা খবর, ইমানুয়েল ম্যাক্রো তিনি পদত্যাগপত্র স্বীকার করেননি। তিনি গ্যাব্রিয়েল আতালকে বলেছেন যে স্থায়িত্বের জন্য আপনি কিছুদিন প্রধানমন্ত্রী থাকুন। এখানে একটা স্পষ্ট ব্যাপার যে কোনো দলই যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ম্যাজিক ফিগার পায়নি, ফলত সেইভাবে কে ঠিক সরকার করবে সেটা এখন নিশ্চিত নয়। সুতরাং এখানে ম্যাক্রো কোনো খেলা খেলছে কিনা সেটা হচ্ছে একটা বিষয়। অন্যদিকে যদি নিউ পপুলার ফ্রন্ট যদি ক্ষমতায় আসতে পারে, যদি তারাই সরকার গঠন করতে পারে, তাহলে কিন্তু নিউ পপুলার ফ্রন্টের যে সবচেয়ে বড় দল ফ্রান্স আনবয়েড, তাদের যিনি নেতা জাঁ লুক মেলেশ, তিনি প্রধানমন্ত্রী হবেন। এই জাঁ লুক মেলেশকে প্রধানমন্ত্রী মানতে অনেকেই রাজি হবেন না। ম্যাক্রোর দল তো হবেই না, উগ্র দক্ষিণপন্থীরা তো হবেই না, কারণ এনার উপরে ছাপ আছে যে এই জাঁ লুক মেলেশ তিনি হচ্ছেন অতি বাম, উগ্র বাম। এবং জাঁ লুক মেলেশ যেটা বলেছেন ইমানুয়েল ম্যাক্রোকে যে আমরা সরকার করবো, এখনই আমাদেরকে সরকার করতে ডাকুন। কিন্তু জাঁ লুক মেলেশ যদি প্রধানমন্ত্রী হয়, তার যা মেজাজ, তার যা কর্মসূচি, তাতে উগ্র দক্ষিণপন্থী, মধ্য দক্ষিণপন্থী বা বামপন্থীর একাংশ তার সাথে যাবেন কিনা এটা কিন্তু একটা আশঙ্কা। কেই জাঁ লুক মেলেশ? জাঁ লুক মেলেশ জন্মগ্রহণ করেন 1951 সালে মরক্কোতে। মরক্কো ফ্রান্সের একটা কলোনি। এবং তার বাবা ছিল পোস্ট অফিসের কর্মচারী। এবং গ্যাব্রিয়েল জাঁ লুক মেলেশও কিন্তু শ্রমজীবী পরিবার থেকে উঠে এসেছেন এবং তিনি নিজেও সবসময় শ্রমজীবী মানুষের মধ্যে থেকেছেন। শুরুতে তিনি ট্রটস্কিপন্থী আন্দোলনের সাথে যুক্ত হন, আমাদের অনেকটা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যামারের মতোই। পরবর্তীকালে তিনি যখন 2022 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ান, তার নতুন দল যেটা তিনি গড়েছিলেন, এই ফ্রান্স আনবয়েডের তরফ থেকে, তখন কিন্তু তিনি 2022 সালে তৃতীয় হয়েছিলেন। অর্থাৎ তার উগ্র দক্ষিণপন্থীরা যা ভোট পেয়েছিল তিনি তার থেকে কিছুটা কম ভোট পেয়েছিলেন। ইমানুয়েল ম্যাক্রো প্রথম হয়েছিলেন। এবং তিনি যেটা ঘোষণা করেছেন, তিনি ক্ষমতা এলেই যেটা করবেন, ম্যাক্রো সরকার যে অভিবাসী বিরোধী যে আইন এনেছে, যে আইনকে আরও কড়া করতে চেয়েছিল উগ্র দক্ষিণপন্থীরা, সেই আইনটাকে তিনি তুলে দেবেন। পেনশন যে প্রত্যাহার করে নিয়েছিল ফ্রান্স সরকার, যে সরকারি পেনশন আর দিচ্ছিল না, ঘোষণা করেছিল, সেই বিলটাকেও ইনি বাতিল করে দেবেন বামপন্থীরা। এবং প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবেন, এরকম বিভিন্ন রকম তার দাবি আছে। এবার কি হয়
সেটাই হচ্ছে দেখার। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ৭৭তম প্রধানমন্ত্রী হিসাবে ৭৭তম বিদেশ সফরে তিনি চলে গেছেন এবং তৃতীয় মোদী সরকার ক্ষমতায় আসার পরে তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে। এর আগে তৃতীয় দফায় মোদী সরকার ক্ষমতায় আসার পরে তিনি কোথায় গেছিলেন? G7 ইতালিতে G7 বৈঠকে আমন্ত্রিত হয়ে যান, যদিও ভারত G7-এর সদস্য নয়। তিনি কেন গেছিলেন তিনিই বলতে পারবেন, বা কেনই বা তাকে ডাকা হয়েছিল। তো G7-এ তিনি গেছিলেন। তারপরে ঠিক G7-এর পরে আরেকটা মিটিং ছিল সুইজারল্যান্ডে। সেটা হচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে একটি আলোচনা ছিল যে কিভাবে ইউক্রেনের যুদ্ধ থামানো যায়। কিন্তু ভারত সেখানে পার্টিসিপেট করলেও তার যে রেজলিউশন প্রস্তাবনা তাতে ভারত সই করেনি, কারণ এই মিটিংয়ে রাশিয়াকে ডাকা হয়নি। একদম ন্যায্য যুক্তিযুক্ত কথা। যুদ্ধটা চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, এবার শান্তি চুক্তি হবে, সেখানে শুধু ইউক্রেন থাকবে, রাশিয়া থাকবে না, সেটার কোনো মানে হয় না। সুতরাং ভারত সেখানে সই করেনি। এরপরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং ছিল তাজিকিস্তানে। সেখানে প্রধানমন্ত্রী যাননি, জয়শঙ্করকে পাঠিয়েছিলেন। এরপরে ৮ এবং ৯ তারিখ এই 2 দিন মস্কো সফরে প্রধানমন্ত্রী মোদী। আজকে গিয়ে তিনি যেটা করবেন, যেটা জানাচ্ছে রুশ মিডিয়া, পুতিনের সাথে ডিনার করবেন। এরপরে তিনি ভারতের যে বংশোদ্ভূত যারা রাশিয়ায় থাকেন মস্কোতে তাদের সাথে দেখা করবেন। তারপরে তাদের মিটিং আছে এবং এই মিটিংয়ে ব্যাপকভাবে বাণিজ্য চুক্তি, ট্যুরিজম, অস্ত্র আনা কেনা, এই ধরনের বিভিন্ন ধরনের চুক্তি হবে। এবং ভারত রাশিয়া সম্পর্কের একটা অন্যতম সমস্যাটা হচ্ছে ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে ছাড়তে গিয়ে যেটা হয়েছিল, ভারত টাকার মাধ্যমে তেল কিনছিল রাশিয়া থেকে, যার জন্য আমাদের দেশে তেলের দামটা এক জায়গায় রয়ে গেছে, আর বাড়েনি দীর্ঘদিন ধরে, যেখানে পুরো পৃথিবীতে কিন্তু ব্যাপকভাবে ইউক্রেন যুদ্ধের পরে তেলের দাম বেড়েছে। তো এই যে টাকা দিয়ে ভারত সরকার তেল কিনলো, রাশিয়ার কাছে প্রচুর টাকা জমে গেছে। এই টাকা দিয়ে রাশিয়া এবার কি করবে? অন্য কোনো দেশ ভারত ছাড়া তো টাকা অ্যাকসেপ্ট করে না, তাই না? টাকা তারা গ্রহণ করে না, এবং ভারত থেকে তারা এত কিছু কেনে না, বা ভারত এমন কিছু রপ্তানি করে না যার মধ্যে দিয়ে রাশিয়া সেই টাকাটা শোধ করতে পারে। বাণিজ্য সংকট নিয়ে নতুন কীভাবে বাণিজ্য গড়ে তোলা যায় সেই নিয়ে আলোচনা হবে। এবং যারা মনে করেন যে মোদি রাশিয়ার দিকে ঢলে গেছে, তাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। 2014 থেকে এই যে আজকের মোদির রাশিয়া যাওয়া, এই সময়টা জুড়ে যদি আমি হিসাব করি, মোট ৭৭ বার নরেন্দ্র মোদী বিদেশ সফর করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশিবার গেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে ৮ বার। আজকের এই সফর নিয়ে রাশিয়া সফর হবে প্রধানমন্ত্রীর ৬ বার। এর আগে রাশিয়া তিনি গেছেন ৫ বার। এই 5 বার আর কোথায় কোথায় গেছেন? নেপাল গেছেন আর চীন গেছেন। এইবারে যে রাশিয়া সফর সেটা চীনকে ছাপিয়ে গেল, অর্থাৎ চীনে 5 বার গেছেন, রাশিয়াতে এই যাওয়াটা নিয়ে 6 বার হলে এখনো এগিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা 8 বার। এখনো বছর পড়ে আছে, এখনো 5 বছর পড়ে আছে। দেখা যাক মোদি কোন দেশে বেশি যাচ্ছেন, এটা একটা চিত্তাকর্ষক বিষয় হবে। এবং স্বাভাবিকভাবেই আমেরিকা কিছুটা চটেছে, তাদের পত্রপত্রিকাতে সেটা স্পষ্ট, কিন্তু ভারতকে মুখ খুলে কিছু বলতে পারছে না, কারণ চীনকে চাপে রাখতে তাদের ভারতকে প্রয়োজন, আর ভারত সেটা খুব ভালোভাবেই জানে। ফলত রাশিয়ার সাথে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতই আপত্তি থাক, চীনকে ঠেকাবার জন্য ভারত জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু করবে না। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।